দলের এনসিপির এমপি কুড়িগ্রাম থেকে নির্বাচিত আতিকুর রহমান মুজাহিদ একটি অসত্য তথ্য সংসদে তুলে ধরেছেন, তার জবাব দেওয়া প্রয়োজন বলে আমি মনে করি। সেটি হলো, উনি বলেছেন একসময় বলা হতো সবার আগে গোপালগঞ্জ, এখন কি সবার আগে বগুড়া? মাননীয় স্পিকার, আমি তথ্য দিচ্ছি, এই 3 মাসে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া যায়নি। তার আগে আমি এইটুকু বলতে চাই, বিগত 20 বছর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মস্থান বগুড়া হবার কারণে, সংসদ নেতা জনাব তারেক রহমানের বাড়ি বগুড়া হবার কারণে বগুড়ার কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, 63টি জেলায় বিনা ভোটে স্বৈরাচার সরকারের মন্ত্রী ছিল, এমপি ছিল, তাদের ওখানে কম বেশি উন্নয়ন হোক আর দুর্নীতি হোক, যেটা হোক হয়েছে, কিন্তু বগুড়ার কিন্তু কোনো উন্নয়ন হয়নি। মাননীয় স্পিকার, এখন মাননীয় প্রধানমন্ত্রী একসময় বগুড়ার খোঁজ রাখতেন, উনি এখন সারা দেশের প্রধানমন্ত্রী। এখন বগুড়ার বিষয়ে কথা বলতে হবে, আমি সহ আমরা বগুড়ার যে 7 এমপি রয়েছি তাদেরকে কথা বলতে হবে। আমি আজকে এই সংসদে সকল মন্ত্রী এবং মন্ত্রণালয়ের অনুরোধ করব, আমাদের বগুড়ার আমরা বেশি বরাদ্দ চাই না, 20 বছরে যে ঘাটতি রয়েছে অন্য 63 জেলার সাথে পূরণ করবার জন্য এই ঘাটতিটুকু আপনারা পূরণ করে দেন, তাহলেই আমাদের কোনো আর কথা থাকবে না। মাননীয় স্পিকার, আতিকুর রহমান মুজাহিদ এমপি সাহেব উনি যে তথ্য দিয়েছেন, এই তথ্যতে আমার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম সাহেবও এখানে মর্মাহত হয়েছেন। উনি যে তথ্য দিয়েছেন যে সবচেয়ে বেশি বরাদ্দ বগুড়া গিয়েছে, আমি ছোট্ট একটু তথ্য দিই। 18ই ফেব্রুয়ারি থেকে আজ পর্যন্ত এলজিডি থেকে সর্বোচ্চ বরাদ্দ গিয়েছে কুমিল্লা জেলায় 390 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে নরসিংদী 263 কোটি টাকা। এরপরে সিরিয়ালে রয়েছে জামাত অধ্যুষিত বাগেরহাট 225 কোটি টাকা। এরপরে 7 নম্বরে রয়েছে গোপালগঞ্জ 173 কোটি টাকা। 9 নম্বরে যে এমপি অভিযোগ করেছেন তার জেলা কুড়িগ্রাম রয়েছে 165 কোটি টাকা। বগুড়ার সিরিয়াল 16 নম্বরে 141 কোটি টাকা। জামাত অধ্যুষিত সাতক্ষীরা 17 নম্বরে 139 কোটি টাকা। আমার মাননীয় মন্ত্রীর জেলা ঠাকুরগাঁও রয়েছে 17 নম্বরে। মাননীয় স্পিকার, একটু বলিয়েন, 64টা আছে, সময় কম তো আমি তো বলতেই পারবো না। এরপরে জনস্বাস্থ্যতে সবার উপরে আছে কক্সবাজার, বগুড়া আছে 6, মাননীয় মন্ত্রীটা আছে 17 নম্বরে। কুমিল্লা আপনার স্থানীয় সরকার উপজেলা পর্যায়ে কুমিল্লা আছে 1 নম্বরে 132 কোটি টাকা। চট্টগ্রাম আছে 2 নম্বরে, ময়মনসিংহ 3-এ, সিলেট 4-এ, দিনাজপুর 5-এ, বগুড়া 6-এ, আমার মাননীয় মন্ত্রীর জেলা রয়েছে 38 নম্বরে। মাননীয় স্পিকার, অতএব এই মন্ত্রণালয় থেকে কোনো অনিয়ম বৈষম্য হয় না। আমি সব শেষে যেটি বলবো, যে মাননীয় সংসদ সদস্য অভিযোগ করেছেন, আপনি বড়ই ভাগ্যবান, এই 3 মাসে আপনার নির্বাচনী এলাকায় এলজিডি, ইউনিয়ন পরিষদ, উপজেলা থেকে তথ্য আছে। মাননীয় স্পিকার মহোদয় বলে গেছেন, টাইম চাহিয়া লজ্জা দিবেন না, আলোচনায় অংশগ্রহণ করবেন বরিশাল 3 আসনের নির্বাচিত সদস্য জনাব জয়নুল আবেদিন। জনাব জয়নুল আবেদিন, আপনার সময় 8 মিনিট। ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় স্পিকার। বাজেট সম্পর্কে আমার খুব ভালো ধারণা নাই। একটা জিনিস আমি খুব ভালো পারি, আপনি যেটা ভালো জানেন, যে মাইলর বলতে খুব ভালো পারি। তারপরেও যেহেতু 2026-27 সনের বাজেট নিয়ে আলোচনা চলছে, আলোচনা হচ্ছে, এই সম্পর্কে 2-1টি কথা বলতে চাই। আমার ডান পাশের বন্ধুদের বক্তব্য শুনেছি, আমার পাশের বক্তব্য, সকলের বক্তব্য শুনেছি, এবং প্রত্যেকে তাদের নিজ নিজ অবস্থান থেকে তাদের যুক্তি উপস্থাপন করেছেন। কেউ বলেছেন 9,38,000 কোটি টাকার বাজেট, এটা খুব বড় বাজেট হয়ে গেছে, এটা বাস্তবায়ন সম্ভব নয়। মাননীয় স্পিকার, আমি আপনাকে বলতে চাই, এই বাজেট বাস্তবায়ন শুরু হয়ে গেছে তখনই যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, সংসদ নেতা, গণমানুষের নেতা যখন 2টি বন্ধুপ্রতিম দেশ মালয়েশিয়া এবং ভারত সফরে গিয়েছেন এবং ফিরে এসে বিবৃতি দিয়েছেন। হ্যাঁ,
মালয়েশিয়া এবং চায়না, এই দুইটি অঞ্চল বাংলাদেশ সের অকৃত্রিম বন্ধু, এবং সেখানে তিনি গিয়ে এসে আজকে যে বিবৃতি দিয়েছেন সেই বিবৃতি প্রমাণ করে যে বাজেটের বাস্তবায়ন শুরু হয়ে গিয়েছে। আমাদের অর্থমন্ত্রী বাজেট দেওয়ার পূর্বে সর্বশ্রেণী পেশার মানুষ একটা ভীত সন্ত্রস্ত অবস্থার মধ্যে ছিল। তাদের ধারণা ছিল গত 54 বছর যেভাবে বাজেট হয়েছে এইবারও বোধহয় সেই রকমই বাজেট হবে, কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা ছিল, কিন্তু শঙ্কাটা কেটে গেল যখন বাজেট আমরা বক্তৃতা শুনলাম এবং বাজেটে দেখলাম যে মাননীয় অর্থমন্ত্রী এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এই বাজেটে এমন কোনো দিক নাই যে দিকগুলো আলোচনা করেন নাই। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে করে না বাড়ে সেজন্য কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে সে বিষয়ে তিনি আলোচনা করেছেন এবং দিক নির্দেশনা দিয়েছেন সেটা কিভাবে সম্ভব। আমরা চিন্তাও করি নাই যে 61টা পণ্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য তার মূল্য কিভাবে কমাতে হবে সেটাও তিনি তার বাজেট বক্তৃতায় আলাপ আলোচনা করেছেন এবং নির্দেশনা দিয়েছেন। সেজন্য তাকে আমি আন্তরিকভাবে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় স্পিকার, সময় তো খুব বেশি নাই, তবে 2-4টি কথা বলতে হয়। সেটা হচ্ছে যে এই বাজেটে শিক্ষা হচ্ছে একটা জাতির মূল শক্তি। যে জাতি শিক্ষিত নয় সে জাতি কোনো উন্নতি করতে পারে না। তো শিক্ষা খাতে যে বাজেট দেওয়া হয়েছে, আমার মতে এই বাজেটটি এখানে শিক্ষা খাতে 1.39 থেকে 2% উন্নীত করা হয়েছে। এটা আরো উন্নীত করা দরকার মাননীয় স্পিকার। কেন উন্নীত করা দরকার? তার কারণ এখনো বহু স্কুল জরাজীর্ণ অবস্থায় রয়েছে, কোনো স্কুলের সীমানা নির্ধারিত নাই। এই সমস্ত বিষয়ের উপরে আমাদের আলোকপাত করা দরকার, কেন শিক্ষা ক্ষেত্রে যদি আমরা পিছিয়ে যাই সারা জাতি পিছিয়ে যাবে। তৃতীয় হচ্ছে, আমরা অনেকেই বলি স্বাস্থ্যই সুখের মূল। এটা আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানও চিন্তা করে প্রতিটি উপজেলায় 31 শয্যা বিশিষ্ট স্বাস্থ্যকেন্দ্র করেছিলেন। সেটাকে আমাদের সাবেক প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া 51 সিটের হসপিটাল করেছিলেন। সেটাকে এবারে 100 শয্যায় উন্নীত করার জন্য এই বাজেট বক্তৃতার মধ্যে রয়েছে। সেজন্য আমি সরকারকে ধন্যবাদ জানাই এবং এই বাজেটে যিনি বরাদ্দ দিয়েছেন আমাদের অর্থমন্ত্রী, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। তবে এইখানেও কিছু বাড়াবার দরকার রয়েছে এই বাজেটের মধ্যে। আর আপনি তো জানেন যে আমরা একই অঞ্চলের অবস্থান করছি। বিচার বিভাগ সকলেই বলেন বক্তৃতার মাধ্যমে আমরা সুশাসন চাই, ভালো বিচার চাই। পেটে তো ভাত দিলে তারপরে তো পিঠে লাথি দেবেন, ভাত দেবেন না লাথি মারবেন, এটা তো হয় না। 20 কোটি লোকের দেশ, দেশের সর্বোচ্চ আদালতে মাত্র 70 জন বিচারপতি কাজ করছেন। এর আগে আরো কম ছিল, কিন্তু সেখানেও আপনার বাজেট আমাদের বাড়ানো হয় নাই। আইনজীবীরা সবচাইতে বেশি রেভিনিউ দিয়ে থাকে আমি বলি, তার কারণ মামলা ফাইল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত প্রত্যেকটি জায়গায় কোর্ট ফি দিতে হয় মাননীয় স্পিকার, এটা আপনি ভালো করে জানেন। কিন্তু এই বিচার বিভাগের
সম্বন্ধে কোনো বাজেট এখানে দেওয়া হয় নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বিচার বিভাগের জন্য বাজেট দেওয়ার জন্য আমি অনুরোধ করছি এবং বাজেট বৃদ্ধি করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, ওই বাংলাদেশে বলা হয় যে কোন জেলায় কোনো ট্রেন নাই, দুই বন্ধু ট্রেনে করে চিটাং যাবে। এখন এক বন্ধু আরেক বন্ধুরে বলতেছে, ও ভাই, আইল্যান্ড তো লঞ্চে করে সিঁড়ি দিয়ে, এখন তো যে যায় আর আসে কোনো সিঁড়ি তো ফেলে না। এই অবস্থা হয়েছে আমাদের এলাকার, কিন্তু আমাদের এলাকায় কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমরা ভেবেছিলাম পদ্মা সেতু হওয়ার পরে একটা ট্রেনের ব্যবস্থা হবে, ওই পর্যন্ত মোটামুটি গিয়েছে লাইন, কিন্তু এরপরে কোনো ট্রেনের ব্যবস্থা নাই। আমি মাননীয় অর্থমন্ত্রীকে বলবো যে আমাদের অঞ্চলে, বরিশাল অঞ্চলে এক ট্রেনের ব্যবস্থা করা হোক। আর বিশেষ করে বরিশাল বিভাগটা হচ্ছে 200 বছরের বেশি পুরানো বিভাগ। এই বিভাগে একটা আদালত আছে, আদালতের ভবনের বয়স হয়েছে 150 বছর।